একটা জিনিস মনে রাখবে যে কপার সালফেট এর দ্রবণের কালার হবে নীল, ফেরাস সালফেট এর দ্রবণের কালার হবে সবুজ, জিঙ্ক সালফেট এর দ্রবণের কালার হবে বর্ণহীন, পানির মতো। কি বললাম বলো তো? ফেরাস সালফেটের সবুজ, জিঙ্ক সালফেটের বর্ণহীন বা স্বচ্ছ, হ্যাঁ, আর কপার সালফেট এটার হবে নীল। তাহলে এই যে ট্যাবে যে এখানে যে সলিউশন বা দ্রবণটা দেখতে পাচ্ছ, এটা কি কালারের? নীল। তাহলে এটা কিসের? কপার সালফেটের। এখন CuSO4 কপার সালফেট। এখন এই কপার সালফেট এর ভিতরে যদি লোহার গুঁড়ো অথবা লোহা দেওয়া যায়, লোহার গুঁড়া অথবা লোহা যদি দেওয়া যায় তাহলে একটা বিক্রিয়া হবে। তো সেই বিক্রিয়াটা আমরা দেখবো। এখন লোহার গুঁড়ো দিতে পারো, লোহাও দিতে পারো। লোহা বলতে লোহার পেরেক, এখানে একটা লোহার পেরেক আছে। লোহাটা যদি দেওয়া যায়, একটুখানি পরে দেখো ওর উপর একটা আস্তরণ পড়ে গিয়েছে। আরো যদি রাখা যায় আরো আস্তরণ পড়বে। The mention of a brown solid in conjunction with iron often leads candidates to think that this brown deposit is rust. However, this is not correct. Iron displaces the copper from the copper sulfate solution. The brown coating on the nail, যত রাখবে তত এটা ব্রাউন কালারটা কি হবে, বেশি হবে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কপারের বাংলা হচ্ছে তামা, আয়রনের বাংলা হচ্ছে লোহা, জিঙ্কের বাংলা দস্তা বললাম। এই কপারের কালার হচ্ছে কিন্তু তামা তো চেনো, তামার কালার কেমন? লালচে সোনালি, লালচে সোনার মতো, লালচে মতো। তো দেখো এই যে লোহার পেরেকের উপর যে আবরণটা পড়ছে না, এটা লালচে, অর্থাৎ কপারের আবরণ পড়ে গিয়েছে। এটা আমরা একটু পরে দেখবো। এখন তুমি যদি এখানে কত 1 মিনিটও রাখলো না, অনেকক্ষণ যদি রাখা যায় তাহলে কি একটা অবস্থা হবে দেখো। এই টিচার অনেকক্ষণ ধরে একটা দ্রবণ এভাবে রেখে দিয়েছে, এর ফলে পেরেকটা দেখো, হ্যাঁ পেরেকটা দেখো কি অবস্থা, মোটা হয়ে গিয়েছে, মানে বাদামি মোটা হয়ে গিয়েছে, আর দ্রবণটা কি হয়ে গিয়েছে, সবুজ হয়ে গিয়েছে অনেকক্ষণ যদি ভাবে, হ্যাঁ অর্থাৎ ফেরাস সালফেট হয়ে গিয়েছে। আচ্ছা কিভাবে এটা হলো আমি এটা এখন দেখাই খাতাতে। সেটা হলো যে ছিল কপার সালফেটের দ্রবণ, এর ভিতরে আমরা লোহা দিয়েছি যেটা আয়রন। এখন এই আয়রন কি করেছে, আয়রনের শক্তি বেশি, কার শক্তি বেশি কার শক্তি কম সেটা আমরা এই শীটের শেষ পৃষ্ঠাটা যদি দেখি তাহলে সক্রিয়তার একটা ক্রম আছে। এই ক্রম অনুসারে কে উপরে দেখো, আয়রন উপরে নাকি কপার উপরে? যে উপরে তার শক্তি বেশি, অর্থাৎ একে লাথি মেরে সরিয়ে দিতে পারবে। বুঝতে পেরেছ? সুতরাং এই যে আয়রন যেটা আছে, আয়রন কি করবে, এই কপারকে সরিয়ে দেবে, দিয়ে নিজে ওর স্থান দখল করবে। তাহলে তখন কেমন হয়ে যাবে? হ্যাঁ, SO4 তো সরবে না, SO4 এর পাশে বসে যাবে। অর্থাৎ কপারকে সরিয়ে আয়রন নিজেই সালফেট আয়নের পাশে বসে ফেরাস সালফেট তৈরি করবে, আর কপার এইভাবে পড়ে থাকবে। এই কপারটা কি হচ্ছে, এই পেরেকের উপরে আস্তরণ পড়ে গিয়ে লালচে হয়ে যাচ্ছে, আর ওইখান থেকে আয়রনগুলো বের হয়ে হয়ে এসে এই যে দ্রবণে মিশে সবুজ কপার সালফেট তৈরি, আয়রনগুলো বের হয়ে এসে এই দ্রবণের সাথে মিশে যাচ্ছে, মিশে ফেরাস সালফেট গঠন করছে। বুঝতে পারলে? কোনো প্রশ্ন আছে? আমি আবারও বলছি যে না, তাপ দেওয়া লাগে না, তাপ দেওয়া লাগে না, এরকম আছে। ঠিক তেমনি এই কপার সালফেটের দ্রবণে তুমি যদি জিঙ্ক দাও তাহলে জিঙ্কের অবস্থান তো উপরে, কপারের উপরে, তাহলে জিঙ্ক কি করবে, কপারকে সরিয়ে দেবে। তখন কি হয়ে যাবে, জিঙ্ক সালফেট হয়ে যাবে প্লাস কপার যেটা পড়ে থাকবে, হ্যাঁ যেটা কপার পড়ে থাকবে। ঠিক তেমনি এখন আমি যদি বলি যে ধরো ফেরাস সালফেট,
ফেরাস সালফেট প্লাস জিঙ্ক এরা যদি বিক্রিয়া করে তাহলে কি হয়ে যাবে? দেখো জিঙ্কের অবস্থান তো হচ্ছে আয়রনের উপরে, তাহলে আয়রনকে আবার জিঙ্ক সরিয়ে দেবে, দিয়ে জিঙ্ক সালফেট প্লাস আয়রন তৈরি হবে। কিন্তু কপার কিন্তু আয়রনকে সরাতে পারবে না, বুঝেছো? মানে তুমি যদি বলো যে ফেরাস সালফেট আর কপারের বিক্রিয়া করবে, কিছুই হবে না, মানে সরাতে পারবে না, সক্রিয়তার ক্রম। এইগুলো হচ্ছে সক্রিয়তার ক্রম। তো উপরে যারা থাকে তারা খুবই সক্রিয় হয়, বিক্রিয়া করতে চায়, আর নিচে যারা থাকে তারা বিক্রিয়া করতে চায় না, মানে কম সক্রিয়। যেমন এজি মানে কি সিলভার, এ কম সক্রিয়, বিক্রিয়া করতে চায় না পরিবেশে পড়ে থাকলে, এই কারণে এটা চকচক করে, বুঝতে পেরেছো? সোনা, সোনার অবস্থান আরও নিচে, এই কারণে সে আরও কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এই কারণে সে চকচক করে। আর তুমি এই যে কপার বা আয়রন বা জিঙ্ক ও ফেলে রাখো, জিঙ্কটা হবে না, এমনি বাইরে ফেলে রাখো, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরাস মানে কোনো একটা যৌগ গঠন করবে, দিয়ে উপরে আস্তরণ বা জং বা মরিচা পড়ে যাবে। আয়রন দেখো না, খোলা আয়রন ফেলে রাখলে জং পড়ে যায় কেন? কারণ উপরে আয়রনগুলো ওই বাতাসের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আস্তরণ গঠন করে। কিন্তু সোনা বা রূপা এগুলো ওই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, তাই এরা সবসময় চকচক করে, এই জন্য এদের দাম বেশি। আর মরিচার নাম মরিচার সংকেত, মরিচার সংকেত হচ্ছে ফেরাস অক্সাইড। না না, ফেরিক অক্সাইড প্লাস ওর সাথে কিছু পানি যুক্ত থাকে। जिंक कॉपर से ज्यादा रिएक्टिव होता है, इसलिए जिंक ना। कॉपर सल्फेट में देखो। कॉपर को रिप्लेस करता এখানে একটা এক্সপেরিমেন্ট দেখাবে এই ছেলেটা। आज हम लोग यही डिस्प्लेसमेंट रिएक्शन देखेंगे। ये कॉपर सल्फेट है जो हम लोगों ने मार्केट से लिया है, और ये जिंक का पाउडर है जो हम लोगों ने जिंक के लैब से জিঙ্ক দণ্ড ঘষে জিঙ্কের গুঁড়া তৈরি করে। कॉपर सल्फेट मिलाता है। कॉपर सल्फेट এখানে পানি আছে, পানিতে যদি নীল কপার সালফেট দেওয়া যায়, कॉपर सल्फेट पाउडर डालें, आपको सॉल्यूशन ब्लू कलर का दिखेगा। कॉपर सल्फेट सॉल्यूशन तैयार हो गया। अब कॉपर सल्फेट सॉल्यूशन में जिंक কপার সালফেট দ্রবণ তৈরি হয়ে গেল। কপার সালফেট দ্রবণে কি মেশাচ্ছে? জিঙ্কের পাউডার মেশাচ্ছে। এখন এটা দ্রবণে মিশে জিঙ্ককে সরিয়ে কপারকে সরিয়ে দেবে, সেই কপারটা নিচে তলানি পড়ে যাবে, আর কালার দেখো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, কারণ জিঙ্ক সালফেটের দ্রবণ হবে, আর আমরা জিঙ্ক সালফেটের দ্রবণ কি বললাম, বর্ণহীন হবে। डिस्प्लेसमेंट रिएक्शन का তো আস্তে আস্তে কালারটা দেখো ফেড হয়ে যাচ্ছে। देखिए कॉपर प्रेसिपिटेट নিচে কপার পড়ে যাচ্ছে, যে জিঙ্ক গুঁড়োগুলো দিল ওগুলো কিন্তু নিচে জমা হয়নি। तो गरम लग কি জমা হয়েছে তাহলে? জমা হয়ে উপরে যে জিঙ্কগুলো দিল সেই জিঙ্কগুলো দ্রবণে মিশে গিয়েছে, আর সেই দ্রবণ থেকে কপার সরিয়ে দিয়ে কপারগুলো নিচে তলানে আছে। এখানে এটা কিন্তু কি কালার? বর্ণহীন। যদিও তুমি বুঝতে পারছো না কেন, কারণ ওই ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার আসতো, এই কারণে ওই রকম লাগছে, তবে একটু পরে আবার বুঝতে পারবে। এই যে এখন বুঝতে পারছি, এটা কালার কি বলো তো? স্বচ্ছ। স্বচ্ছ হয়ে গেছে, তাই না? বর্ণহীন, তার মানে এই দ্রবণটা কি আসলে? এই যে জিঙ্ক সালফেট, যেটা ট্রান্সপারেন্ট। হ্যাঁ, পিপিটি মানে হচ্ছে এই অধক্ষেপ পড়েছে সেটা বোঝাচ্ছে, মানে নিচে পড়ে যাচ্ছে। जो कि ट्रांसपेरेंट होता है। আচ্ছা, হয়ে গেছে। कॉपर के प्रेसिपिटेट्स है जो कि रेड कलर के होने चाहिए, पर हमें यहाँ पर डार्क আচ্ছা, যাই হোক, তো এই ছিল আমাদের বিক্রিয়া, আর একটুখানি পড়লে আমাদের শেষ হয়ে যাবে। তো এই বিক্রিয়াটা আমরা কি দেখলাম? দেখো, আমরা এর আগে 3টা বিক্রিয়া দেখেছি। কি কি? সংযোজন, দহন আর বিযোজন। সংযোজনে কি ছিল? একাধিক যুক্ত হয়ে একটা তৈরি হচ্ছে, সংযোজন। আর যখন হচ্ছে অক্সিজেন, দহন হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হবে, আর বিযোজন কি জানো? একটা থেকে একাধিক হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে এই যে জিনিসটা, যে একটা মৌল আর একটা পরমাণুকে সরিয়ে নিজেই তার স্থান দখল করছে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এই যেমন এইটা না, হ্যাঁ, প্রতিস্থাপন বিক্রিয়া।
তো এখানে যদি তুমি বলো যে জিঙ্ক প্লাস H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন, এটা তাহলে জিঙ্কের অবস্থান তো হাইড্রোজেনের উপরে, তাহলে কি হয়ে যাবে, জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে দেবে, তাহলে কি হবে, জিঙ্ক সালফেট হবে প্লাস H2 হবে। বুঝেছ? এখন আমাদের এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি পড়া হয়ে গিয়েছে? পড়া হয়নি। তো এখানে আমি একটু এটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া, লোহা ও তুতের বিক্রিয়া পর্যবেক্ষণ, যেটা আমরা দেখলাম তাই না, প্রথমে দেখলাম লোহা তুতের। টেস্ট টিউবে 4/1 পানি নাও, কিছু তুতের যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে তুতের দ্রবণ তৈরি করে। এবার তুতের নীল দ্রবণে কিছু লোহার গুঁড়া যোগ করো, ভালোভাবে ঝাঁকাও। কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি? দ্রবণের নীল রং আস্তে আস্তে হালকা সবুজ হয়ে যাচ্ছে, আর তামার ছোট ছোট কণা টেস্ট টিউবের তলায় জমতে শুরু করেছে। নীল দ্রবণ কেন হালকা সবুজ হলো? মনে পড়ছে যে হালকা সবুজ হয়ে গেল না? এখানে লোহার গুঁড়া ও কপার সালফেটের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। আস্তে আস্তে সব শিখবে। সংঘটিত হয়েছে, ফলে ফেরাস সালফেট ও কপার তৈরি হয়েছে। উৎপন্ন ফেরাস সালফেটের রং হালকা সবুজ বলে দ্রবণে রং নীল থেকে হালকা সবুজ হলো। এখানে লোহা কপার সালফেট থেকে কপারকে সরিয়ে নিজেই ওই স্থান দখল করে ফেরাস সালফেট তৈরি করেছে। এই সকল বিক্রিয়া যেখানে একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজেই ওই স্থান দখল করে নতুন যৌগ গঠন করে তাকে নিজেকে স্থাপন করে নতুন যৌগ গঠন করে তাকে কি বলে? প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তোমরা এখন তুতের দ্রবণে জিঙ্ক বা দস্তা, ম্যাগনেসিয়াম ইত্যাদি যোগ করে দেখতে পারো যে কী হয় তুতের দ্রবণে। তাহলে অবস্থান যার উপরে সে সরিয়ে দেবে, দিয়ে বিক্রিয়া করবে, তাই না? মানে তুতে মানে যেটা কপার সালফেট তুতে। তবে তুতের যে সংকেতটা মানে কপার সালফেটটা এটা 4, এটা হচ্ছে কপার সালফেট, কিন্তু তুত বলতে বোঝায় যেটা নীল আর কি। এর সাথে কি হয়, 5 অণু পানি মিক্সড অবস্থায় থাকে। যদিও পানিটা দেখা যাবে না, ভেজা ভেজা, যেমন এই কাগজটার ভিতরেও কিন্তু পানি আছে, আমরা দেখতে পাচ্ছি না, তাই না? আছে না? কারণ ওই যে বাইরে জলীয় বাষ্প আছে, সে কিছুটা ধারণ করেছে, যদি আমরা বুঝতে পারছি না। ঠিক তেমনি এমনি কপার সালফেটের অণু ধরো সাদা বর্ণের সম্ভবত, কিন্তু সে একটা কপার সালফেট অণু তার চারপাশে 5টা পানির অণু নিয়ে বসে থাকে, তেমনি আরেকটা কপার সালফেটের অণু 5টা পানির অণু নিয়ে বসে থাকে। এভাবে আমরা তাকে নীল বর্ণের দেখতে পাই। তাহলে এইটা তুতের যদি সংকেত বলে, তাহলে আমরা লিখবো তুতের সংকেত হচ্ছে এটা 5H2। কিন্তু যখন বিক্রিয়া ঘটাবো তখন আমরা শুধুমাত্র এতটুকুই লিখব, ঠিক আছে? কারণ এই তুতেটা তো আমরা পানির ভেতরে মিশাবো, তো ফেরাস সালফেট এরকম থাকে। ফেরাস সালফেটেরও থাকে, এটাকে সবুজ ভিট্রিয়ল, বাংলা সবুজ ভিট্রিয়ল বলা হয়, FeSO4। এর সাথে কত অণুজন্য পানি থাকে আমার মনে নেই, তাই আমি লিখতে পারছি না। তবে এইটার কালার হচ্ছে সবুজ। যেমনি ওই ছোট ছেলে যে এক্সপেরিমেন্টটা করলো, ওই যে টেস্ট টিউবের ভিতরে দিল, তখন কি আমরা প্রথমে এক্সপেরিমেন্টে দেখেছিলাম যে নীল দ্রবণ, কিন্তু ওই ছোট ছেলের যে দ্রবণটা দেখালো ওটা হচ্ছে গুঁড়ো ওই পানির ভিতরে দিয়ে দিল, দিয়ে নীল দ্রবণ তৈরি করলো। কিন্তু ঠিক তেমনি এই আয়রন সালফেটেরও যে এটা গুঁড়োটা, সেটা আয়রন সালফেটের যেটা, সেটা হচ্ছে সবুজ বর্ণ, সবুজ ভিট্রিয়ল বলা হয়, আর এটাকে ব্লু ভিট্রিয়ল বা তুতে বলা হয়। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটার কালার সবুজ, আর এই কারণে পানিতে মিশালে এটা সবুজ বর্ণের হয়েছে। তো আজকে যতটুকু পড়ালাম এতটুকুই পড়তে হবে, হ্যাঁ? পার্ট 10-11 আগে পর্যন্ত পড়া হলো।